রোমা, সকালে উঠেই হাতে মোবাইলটা নিয়ে নিয়েছিস? সকালে উঠে একটু ঘর সংসারে কাজ করলেও তো পারিস। আজ তোর ভাইজানের শরীরটা খুবই খারাপ। যা তো একটু পিতৃরাজকে ডেকে দে। পিতৃরাজকেই আজকে মাঠে যেতে হবে। তোর ভাইজান আজকে মাঠে যেতে পারবে না। আমি রান্নাটা চড়াই, তুই পিতৃরাজকে ডাক। দিদি, এমন কথা একদমই বলো না। পিতৃরাজ আজকে আমাকে নিয়ে শপিং এ যাবে। আজকে পিতৃরাজ কিছুতেই মাঠে যেতে পারবে না। তুমি ভাইজানকে ডেকে দাও। আজকে ভাইজানকেই মাঠে যেতে হবে। এমন শরীর নিয়ে তুমি কেমনে মাঠে যাইবা? থাক, মাঠে যাওয়ার দরকার নেই। আমরা না হয় না খেয়ে থাকবো, ফসল হবে না জমিতে, এতে সমস্যা নেই। তুমি বেঁচে থাকো, এটাই হচ্ছে সবচাইতে বড় আশা। হে রে বউ, কি যে করি, শরীরে তো আর কোলাইতাছে না। কি কইরা যে মাঠে যাব বুঝে পাইতাছি না। আচ্ছা, পিতৃরাজ যদি না যায় মাঠে, তুমি পিতৃরাজকে জানিয়ে দাও আমার জন্য কয়টা ওষুধ আনার কথা। পিতৃরাজ, তোমরা তো শপিং করতে মার্কেটে যাচ্ছ। তোমার ভাইয়ের শরীরটা খুবই খারাপ। তোমার ভাইয়ের জন্য কয়টা ওষুধ নিয়ে আসবা। তোমার ভাই বলে দিছে আমি অপেক্ষা করব। তুমি ওষুধগুলো নিয়ে একটু তাড়াতাড়ি চলে এসো। দিন গড়িয়ে রাত এলো, কিন্তু পিতৃরাজ আর ফিরে এলো না। হ্যাঁ গো, পিতৃরাজ কি জানে না আমি অসুস্থ? ও তো সকালে গেল মার্কেটে, এখনো কি বাড়ি ফিরেনি? তুমি একটু বাহির হয়ে দেখো না, আমি যে আর পারছি না। কি আর বলবো গো, আমি তো সারাক্ষণ পিতৃরাজের জন্যই পাইচারি করছি, কিন্তু ও তো এখনো এলো না। আমার মনে হয় ও ওর বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে। ওর বউ ওকে উস্কিয়ে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। আচ্ছা, তুমি এত চিন্তা করো না, আমি বাইরে গিয়ে দেখি। আর কত দাঁড়িয়ে থাকবো? মাঝরাত তো হয়ে গেল, পিতৃরাজের তো কোনো দেখাই মিলছে না। যাই, শুয়ে পড়ি। বউ, শরীরের অবস্থা খুবই খারাপ। আমি যদি মরে যাই, তুমি আমার উপর দাবি রেখো না। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে সকাল গড়িয়ে এলো। সকালবেলা পিতৃরাজ তার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছে। কালকে মার্কেট করে পিতৃরাজ আর পিতৃরাজের বউ তার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিল। পিতৃরাজ, তুমি তো জানতে তোমার ভাই এত অসুস্থ। আমি তো তোমাকে বলে দিয়েছিলাম। এরপরও তুমি তোমার বউয়ের কথায় কি করে শ্বশুর বাড়ি চলে গেলে? নিশ্চিন্তে কি করে রাত কাটিয়ে এলে? এখন যদি তোমার ভাইয়ের কিছু একটা হয়ে যেত? দিদি, তুমি একটু বেশিই বলছো না? আমি আমার স্বামীকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছি, এতে তোমার পেট ফুলে গেল? এই বুঝি তোমার আমার প্রতি ভালোবাসা? দেখ, আমি মোটেও কিন্তু তোর সাথে কোনো কথা বলছি না। আমি যা বলার পিতৃরাজকে বলছি। যা উত্তর দেওয়ার পিতৃরাজ আমাকে দিবে। তোর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোর সাথে আমি ফালতু তর্ক করে সময় নষ্ট করতে চাই না। বাহ বৌদি, তোমার তো সময়ের অনেক দাম হয়েছে। দেখছি আমার বউকে তুমি হুমকি দামকি দিচ্ছ সময়ের। আমি আসিনি, আমার ইচ্ছে করেনি তাই। তোমার স্বামী অসুস্থ, তুমি দেখো কি করবে। আমার ভাই হয়েছে বলে কি হয়েছে? 7 পায়ের মাথা কিনে নিয়েছে নাকি? ও, তাহলে উলের ভিতর ব্যাঙ? এই ব্যাঙটা আসলে তুমি? আর আমি ভাবছিলাম আসল কালপিট তোমার বউ। তাহলে তুমিই চাও না তোমার ভাইয়ের ভালো কিছু হোক? তুমি এমন করছো? হ্যাঁ, আমিই চাই না। আমি পারবো না আমার ভাইয়ের জন্য এত গাদি গাদি টাকা নষ্ট করতে। আমি খুব পরিশ্রম করে টাকা জমিয়েছি, সেই টাকা এভাবে নষ্ট হলে আমার ভবিষ্যতের কি হবে? বাহ পিতৃরাজ, একদম ঠিক কথা বলেছো। কিন্তু আজ যে ভবিষ্যতের কথা ভাবছো, সেই ভাবনাটা কে ভাবিয়েছে তোমাকে? তোমার ভাই। তোমার ভাই সারা বছর কনকনে শীতে গরমে মাঠে ঘাটে কাজ করে তোমাকে পড়াশোনা করিয়েছে। তোমার বাবা মা তো ছোটবেলায় মারা গিয়েছিল। কে তোমার পড়াশোনার দায়িত্ব নিত?
তোমার ভাই যদি না থাকতো তুমিও একজন কৃষকই হতে, কিন্তু আজ তোমার ভাই থাকার বলে তোমাকে পড়াশোনা করে শিক্ষিত বানিয়েছে। আজ সে অসুস্থ, কয়েকটা ওষুধ কিনে দিবে সেটার জন্য তোমার ঘাদি ঘাদি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। সাব্বাস। দিদি শোনো, আমি সোজাসুজি একটা কথা বলি, তোমার যদি আমাদের সাথে থাকতে অসুবিধে হয় তুমি আমাদের থেকে আলাদা হয়ে যেতে পারো। এমনিতেও ভাইজান কোনো কাজই করে না, সব কাজ পিতৃরাজকেই করতে হয়, সব টাকা পিতৃরাজেরই খরচ হয়। এরপরও পিতৃরাজ কেন এত কথা শুনবে শুনি? ঠিক আছে, আজকেই হবে আমাদের একসাথে থাকার শেষ দিন। আমিও তোদের মতো বিমানদের সাথে একদমই থাকবো না। যে মানুষটার জন্য আজকে তোরা সুখে আছিস সেই মানুষটার কথা একবারও ভাবছিস না। তোদের মতো প্রতারকদের সাথে তো শুধুমাত্র জানোয়াররাই থাকতে পারে, আমি থাকবো না। আজকেই আমরা আলাদা হয়ে যাব। তোরা তোদের রাস্তা দেখ, আমরা আমাদের রাস্তা দেখব। তোরা আমাদের ব্যাপারে আর কখনো নাক গলাবি না, আমিও তোদের ব্যাপারে আর কখনো নাক গলাবো না, আমার স্বামীও গলাবে না। এসব কথা বলে তারা আলাদা হয়ে যায় এবং আলাদাভাবেই জীবন কাটাতে শুরু করে। পৃথ্বীরাজের তো কোনো সমস্যাই ছিল না, কারণ সে সরকারি চাকরি করত, অনেক টাকা ইনকাম করত। কিন্তু সমস্যাটা তো ছিল পৃথ্বীরাজের কথায় আমি খুবই কষ্ট পেলাম বউ, কিন্তু তুমি এত কষ্ট পেও না। পৃথ্বীরাজ ছোট মানুষ, বুঝতে পারে নাই কি বলছে, ওরে তুমি ক্ষমা কইরা রাখো। তাক তাক, বাইরের হয়ে আর কতকাল সাফাই গাইবে। অন্যদিকে পৃথ্বীরাজ দিন সরকারি চাকরি পাওয়ার পর থেকেই কেমন জানি একটা লোভী হয়ে উঠেছিল। একজনের থেকে সে টাকা ঘুষ নিয়ে তার কাজ করে দেবে বলে করে দেয়নি, তখন সে পৃথ্বীরাজের নামে মামলা করে দেয় আর পৃথ্বীরাজের চাকরিটা চলে যায়। হায় আল্লাহ, এবার কি হবে? তোমার চাকরিটা তো চলে গেল, এবার আমাদের সংসার কি করে চলবে? কেন তুমি ঘুষ নিতে গিয়েছিলে বলো তো? এইসবের জন্য তুমি মোটেও আমাকে দায়ী করো না, এইসবের জন্য তুমি নিজেই দায়ী। তুমি আমাকে বলেছিলে 2 মাসের ভিতর তোমাকে একটা গয়না বানিয়ে দিতে হবে, তাও আবার গলার হার। তুমি বলো না 15,000 টাকায় চাকরি করা ছেলেটা 2 মাসে তোমাকে কি করে একটা সোনার গলার হার গড়িয়ে দিবে? বলো তুমি আমায় একবার। তোমার এই চাপের জন্যই তো আমি লুবি হয়ে উঠেছিলাম, ডান বাম কিছুই ভাবিনি। এখন তুমি আমাকে দোষাদোষি করছো। ও, একটা গলার হার বানিয়ে দিবে সেটারও তোমার নিজের মরদ নেই, সেটার জন্য তুমি এরকম ঘুষ খাচ্ছিলে। এখন তোমার চাকরি চলে গেছে, এটার জন্য আমি দায়ী, তুমি আমাকে দায়ী করছো। আমি এক্ষুনি চলে যাব বলে দিলাম বাবার বাড়ি, আর কখনো তোমার এখানে আসবো না। আরে থামো থামো, তুমি এখন এভাবে কথা বললে আমার কি হবে? আমি কোথায় যাব? আমার তো ভাই ভাবির সাথেও কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র তোমার জন্য